শবনম যে চাকরি করতে ঢাকায় যাবে তা মেনে নিতে পারেননি তার মা। স্বামীর মৃত্যুর পরে তার মস্তিষ্ক তেমন সক্রিয় ছিল না বটে, কিন্তু একেবারে উন্মাত্ত হয়ে যাননি তিনি। কথা বলতে ভালো লাগতো না তার, ইচ্ছেই হতো না। তাই যে যা বলছে বলতে দিতেন, আপত্তি করতেন না। কিন্তু বেঁচে থাকার জন্য যতটুকু কাজ দরকার তা ঠিকঠাক করে যেতেন। সেই কাক ভোর থেকে রাত পর্যন্ত মেয়েটা পাগলের মতো খেটে চলেছে দেখেও উৎসাহ পেতেন না ওকে সাহায্য করতে। শবনম যখন তাকে বলেছিল ঢাকায় চাকরি করতে গেলে যে টাকা পাবে তা চায়ের দোকানের আয়ের চেয়ে অনেক বেশি, এবং একটু দাঁড়িয়ে গেলে সে তার মা এবং ভাইকে ঢাকায় নিয়ে যাবে, তখন তার কোনো প্রতিক্রিয়া হয়নি। শুনতে হয় তাই শুনেছেন। দিদি চলে যাবে বলে ছেলেটা ঘ্যান ঘ্যান করছিল, তাকে থামাতে ইচ্ছা করেনি তার। চুপচাপ বসে থেকে সামনের সজনে গাছে বসা শালিকদের দেখতে তার বেশি ভালো লাগে, তাই দেখছিলেন। ঢাকায় যাওয়ার বাস সকালে। আগের দিন সন্ধ্যাবেলায় শবনম বেরিয়েছিল গ্রামের পরিচিতদের সঙ্গে দেখা করতে, সঙ্গে ছোট ভাই। তার একটা কাগজে চাকরি হয়েছে বলে সবাই খুশি। মাইনে কত, কোথায় থাকবে ইত্যাদি প্রশ্নের জবাব দিতে দিতে মুখ ব্যথা হয়ে যাচ্ছিল তার। রাত 9টা নাগাদ বাড়ি ফিরে দেখলো মা নেই। ব্যাপারটা অভিনব। বাবা মারা যাওয়ার পরে মা একদিনও বাড়ির বাইরে পা বাড়াননি। প্রতিবেশিনীরাও কথা বলতে আসতেন প্রথম প্রথম, সাড়া না পেয়ে আসা বন্ধ করেছেন তারা। এখন এই সন্ধে পেরোনো রাত্রে মা কোথায় যেতে পারেন? ভাইকে নিয়ে খুঁজতে বের হলো সে। বাড়ির সামনের রাস্তায় মা গেলে সে ফেরার সময় দেখতে পেত। অতএব বাড়ির পেছন দিকে হারিকেন হাতে নিয়ে সে এগোলো। একটা এবড়ো থেবড়ো মাঠ, মাঠের পাশে বুনো ঝোপ, চারপাশে চাষের মাঠ, কোথাও মা নেই। হঠাৎ ভাই চিৎকার করে ঝোপের দিকে আঙ্গুল তুলল। ছুটে গেল ওরা। মা পড়ে আছেন মাটিতে, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে, এবং মায়ের দু হাতের মুঠিতে কেউটে ছটফট করছে, কিছুতেই মুঠো ছাড়িয়ে বেরিয়ে আসতে পারছে না। চেঁচামেচি শুনে লোকজন ছুটে এসে সাপটাকে মারল। মাকে তুলে নিয়ে আসা হলো বাড়ির বারান্দায়। আনতে গিয়ে দেখা গেল শরীরে প্রাণ নেই। এত জায়গা থাকতে অন্ধকারে ওই বুনো ঝোপের দিকে মা কেন গেলেন তাই নিয়ে গবেষণা চলল। যে মানুষটা বাড়ি থেকে বের হন না, তার হঠাৎ এমন ইচ্ছে হলো কেন? কিন্তু এসব কথা থিতিয়ে গেলে যে সত্যিটা সামনে এসে দাঁড়ালো, তাকে উপেক্ষা করার ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই ছিল না শবনমের। তার পক্ষে কাল ঢাকায় যাওয়া সম্ভব নয়। মায়ের অন্তিম কাজগুলো একের পর এক শেষ করে যাওয়াটা তার কর্তব্য। নাবালক ভাইয়ের ঘাড়ে সেই দায় চাপিয়ে যেতে একমাত্র অমানুষরাই পারে। পাথরের মতো বসে রইল শবনম, তাকে জড়িয়ে তার ভাই। প্রতিবেশিনীরা সান্ত্বনা দিচ্ছিল। সেই সব তাৎক্ষণিক সাজানো কথা যা চিরকাল জীবিতরা সবসময় বলে এসেছে। শুনতে একটুও ভালো লাগছিল না শবনমের। কাঁদতে কাঁদতে ভাই জিজ্ঞাসা করছিল, কাল যাবি না তো? চোখ বন্ধ করে মাথা নেড়েছিল শবনম, না। 3 দিন পরে শ্রমিক টেলিফোন পেল মতিন ভাইয়ের। আপনার কবির মাতৃবিয়োগ হয়েছে, তিনি আসতে পারবেন না বলে জানিয়েছেন। মাতৃবিয়োগ হলে এখনই সে আসবে কি করে? শ্রমিকের খারাপ লাগলো। আরে এখন যে সে আসতে পারবে না সেটা আমি বুঝেছি। আমি তো ইনহিউম্যান নই, কিন্তু তারপরও সে আসবে তা চিঠিতে লেখেনি। তাহলে তো ভালোই, আপনার কোনো দায় থাকলো না। রিসিভার রেখে দিল শ্রমিক। মতিন ভাইয়ের গলায় বেশ খুশি খুশি ভাব ছিল। হঠাৎ ওঠা আবেগের বশে তিনি মেয়েটিকে চাকরি দিয়েছিলেন, এখন তা বোঝা যাচ্ছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে খারাপ লাগাটা চলে গেল শ্রমিকের। বাবা মা মারা যেতেই পারে, শবনমের ঢাকায় আসার সময় মা যদি চলে যান তাহলে সেটাকে দুর্ঘটনা বলাই ভালো। দুর্ঘটনাকে মেনে না নিয়ে উপায় কি?
মনকাড়া গ্রাম থেকে এসে শবনমের জন্য শমিকের যে আবেগ তীব্র হয়েছিল। একটি প্রায় অশিক্ষিত মেয়ে যে চা বিক্রি করে সংসার চালায়, সে অসাধারণ কবিতার লাইন লিখে চলেছে জেনে তাকে লাইমলাইটে আনার জন্য ব্যস্ত হয়ে পড়াটা ধীরে ধীরে থিতি আসছিল। শবনম যদি মাসখানেক পরে আসে এবং চাকরি না পায়, তাহলে সে কি করতে পারে? বাংলাদেশের মফস্বল শহরে গ্রামে গঞ্জে নিশ্চয়ই শবনমের মতো বহু ছেলে মেয়ে দারুণ দারুণ লাইন লিখছে। কজনের খবর সে রাখে? জলে যদি সত্যি বেগ থাকে, তাহলে মাটি ফুঁড়ে বের হবেই। 2-3 লাইন দারুণ লিখে জোনাকির মতো বিভ্রম তৈরি করে হারিয়ে যাওয়াটাই যেখানে স্বাভাবিক, তখন অস্বাভাবিক কিছু ঘটবে বলে আগাম ঘোষণা করা অযৌক্তিক। শবনমের ব্যাপারটা মন থেকে সরিয়ে দিল শমিক। প্রতিটি দিন তার কাছে আলাদা। পাখিকে নিয়ে সমস্যায় পড়েছেন শামসুদ্দিন। ওর মনে জেদ তীব্র হয়েছে, সে গ্রামে যাবেই। পরিবারের পুরুষদের বিরুদ্ধে ক্রমশ ওর জিহাদ বাড়ছে। কোনো মতে তিনি মেয়েটাকে ঠেকিয়ে রেখেছেন। বন্ধুদের নিয়ে গ্রামে গিয়ে ফুর্তি করার নামে ছেলে যে অত্যাচার করে, তার খবর তিনি পেয়েছেন। বার্ধক্য তার সব শক্তি কেড়ে নিয়েছে। মুখে বললে যে কানে তোলে না, তার সঙ্গে ঝগড়া করার শক্তি তার নেই। পাখি এলো ঘরে, পত্রিকাটা এগিয়ে দিতেই বলল, এই কবিতাটা পড়ো। কবিতা? বৃদ্ধ শামসুদ্দিন বললেন, আমি কবিতার কিছু বুঝি না রে। আশ্চর্য, এত বই পড়ো আর বলছো কবিতা বোঝো না। সেগুলো গল্পের বই, ভালো গল্প উপন্যাস পেলে পড়ি, আর চোখের যা অবস্থা তাতে পড়া বন্ধ করে দেওয়াই উচিত। শামসুদ্দিন বললেন, তাহলে তোমার সঙ্গে এত কবির যোগাযোগ কেন? ওরা ভালো আড্ডা মারতে পারেন, তাই। আচ্ছা, কবিতাটা শুনি। পাখি একটু ভাবল, তারপর পত্রিকাটা সামনে এনে পড়ল। এখনো আমরা একসঙ্গে আছি, একই ছাদের নিচে আছি অভ্যেসে, একসঙ্গে দূরত্ব না মেপে আছি, ভালোবাসার রেখে যাওয়া খোলসে। শামসুদ্দিনের মুখ থেকে বেরিয়ে এলো, বা চমৎকার। পাখি বলল, আমাদের অবস্থাটাই কবিতায় স্পষ্ট, তাই না? আমাদের অবস্থা মানে? কাকা বাবা তুমি একই ছাদের নিচে থাকো, আমিও থাকি, তবু। কবিতাটা কার? আগে কখনো নাম শুনিনি, বোধহয় নতুন। নাম শবনম। পত্রিকাটা রেখে যাও। পাখি চলে গেলে লাইনগুলো আবার পড়লেন শামসুদ্দিন। সাপেরা খোলস ছাড়ে, দেখেছেন তিনি। ভালোবাসার রেখে যাওয়া খোলস কিরকম? শরীর শিরশির করে উঠল। ভালোবাসা মৃত হয়ে গেলে সম্পর্কটা সাপের ছেড়ে যাওয়া খোলসের মতো খড়খড়ে হয়ে যায়, ঠিকই তো। পত্রিকার সম্পাদকের সঙ্গে আলাপ দীর্ঘদিনের। তাকে ফোন করলেন তিনি। আরে, আপনার কাগজে একটি অন্যরকম কবিতা পড়লাম। শবনম মেয়েটি কে ভাই? অনেকেই প্রশংসা করেছে, আমি তাকে দেখিনি। মনকাড়া নামের একটা গ্রামে থাকে। শমিক ভাই ওর কবিতা এনে দিয়েছিলেন। শমিক? হ্যাঁ, আপনার সঙ্গে তো আলাপ আছে। আমরা বলা বলি করি, শামসুদ্দিন ভাই লেখেন না, কিন্তু সব কবি সাহিত্যিক সম্পাদকের কাছের মানুষ। না না, এটা আপনার বদন্যতা। আচ্ছা, শমিক ভাইকে ফোন করি। শামসুদ্দিনের ফোন পেয়ে শমিক অবাক হলো। এই বৃদ্ধ ধনী ব্যবসায়ী প্রায়ই লেখক কবিদের নেমন্তন্ন করেন, আড্ডা মারেন। ইদানিং শরীরের কারণে সেটা কমে গেছে। শমিকের কয়েকটি উপন্যাস তিনি পড়েছেন। বলেন, উপন্যাসের চেয়ে প্রবন্ধের বই তার পড়ে বেশি ভালো লাগে। কেমন আছেন শমিক ভাই? ভালো আছি, আপনি? এখন তো এক্সটেনশনে আছি। এক্সটেনশনে থাকলে খারাপ লাগা বাড়তে থাকে। এ কি বলছেন আপনি? এখন লোকে 90 বছর দিব্যি বেঁচে থাকে। আপনাদের হুমায়ুন আজাদ ভাই কত বছরে গেলেন? ওর ব্যাপারটা তো রহস্যময়, আপনিও জানেন। তা আপনি এত রাত্রে ফোন করলেন,
কোনো জরুরি প্রয়োজন? হ্যাঁ, স্বীকার করছি, এই সময় ফোন করা ঠিক হয়নি। না না, আমার জন্য ঠিক আছে। আপনার শরীরের কথা ভেবে বললাম। আবেগ যখন ছোবল মারে তখন বয়সের কথা মনে থাকে না। একটু আগে একটা কবিতা পড়লাম, এখনো আমরা একসঙ্গে আছি। আমি মুগ্ধ। শুনলাম মেয়েটি গ্রামে থাকে, আর আপনি তার কবিতা পত্রিকাতে ছাপাতে দিয়েছেন। খুব ভালো কাজ করেছেন ভাই। বাংলাদেশের গ্রামের কোনো মেয়ে এরকম লাইন লিখতে পারে আমি ভাবতে পারিনি। ওকে আরও সুযোগ দেওয়া উচিত। শামসুদ্দিন বললেন, আমি একটি পত্রিকার অফিসে ওর চাকরির ব্যবস্থা করেছিলাম, কিন্তু ওর মা হঠাৎ মারা যাওয়ায় আসতে পারেনি। মনে হলো সম্পাদকও রক্ষা পেলেন। মেয়েটি খুব দরিদ্র পরিবারের, বাবা নেই, মাও মরে গেল। একটা ভাই আছে, একটা ছোট্ট চায়ের দোকান চালায় মেয়েটি। শ্রমিক বলল, বিয়ে করেনি? না, ও ঢাকায় চলে আসা উচিত। শ্রমিক হাসল। ঢাকায় এসে থাকবে কোথায়, খাবে কি? দেখি আবার সম্পাদককে অনুরোধ করে। ওসব নিয়ে ভাবতে হবে না। আরে ভাই, আমি তো এখনো জীবিত আছি। তাহলে তো কোনো কথাই উঠতে পারে না। আমি শবনমকে চিঠি লিখছি, ও কি বলে আপনাকে জানিয়ে দেব। ফোন রেখে কিছুক্ষণ ভাবল শ্রমিক। যে ভাবনাটাকে সে মাথা থেকে সরিয়ে দিতে চেয়েছিল সেটা শামসুদ্দিন তুলে দিলেন। মেয়েটার কপাল এত ভালো হবে কে জানত। হঠাৎ নিজের অবস্থান বদলে ফেলল শ্রমিক। শামসুদ্দিনের ফোন পাওয়ার পরে তার মনে হলো নির্লিপ্ত হয়ে থাকা ঠিক নয়। শবনম যদি বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি হিসেবে স্বীকৃতি পায়, তাহলে ওকে আবিষ্কারের জন্য শ্রমিকের নাম উচ্চারিত হবেই। শ্রমিক চিঠি লিখল, কল্যাণী আসু, তোমার মাতৃবিয়োগের খবর শুনে মর্মাহত। ঢাকায় আসার সময় এরকম ঘটনায় তুমি যে সংকটে পড়ে আছো তা বুঝতে অসুবিধা হচ্ছে না। ওই চাকরির ব্যাপারে কোনো দুশ্চিন্তা করো না। তোমার মায়ের পরলৌকিক কাজকর্ম শেষ করার পরে সোজা চলে এসো। তোমার থাকার এবং কাজের ব্যবস্থা হয়ে যাবে। আসার আগে জানিও কবে আসছো। শ্রমিকের চিঠি পেয়ে শবনমের মন শান্ত হলো। মানুষটার প্রতি আরো বেশি কৃতজ্ঞ হয়ে উঠল সে। সোজা চলে গেল মিন্টু বাউলের বাড়িতে। মিন্টু বাউলের বাড়িতে আজ উৎসব, গান হচ্ছে। বাংলার মাটি বাংলার জল। আজ রাখি বন্ধনের দিন। মিন্টু বাউল বললেন, আমি তোমার কথাই ভাবছিলাম। এই আজকের দিনেই রবীন্দ্রনাথ হিন্দু মুসলমানকে রাখির বন্ধনে বাঁধতে চেয়েছিলেন। শবনম হেসে ফেলল। হাসির কি হলো? আপনি প্রতি বছর এই কথাগুলো আজকের দিনেই বলেন। শবনম হাসল। তা হবে। আজকের দিন এলেই মনে পড়ে যায় বিশ্ব বাউলের কথা। বাঙালির জন্য তার চিন্তার অন্ত ছিল না। শবনম চিঠিটা সামনে এগিয়ে ধরল। সেটা নিয়ে দ্রুত পড়ে ফেলে মাথা নাড়লেন মিন্টু বাউল। বা, খুব ভালো খবর। এমন ভালো গাইয়ে যে কোনো শিল্পী যদি ভালো মানুষ না হন, তাহলে কোনো কিছুতেই বড় হতে পারেন না। শ্রমিকবাবুর মন সত্যিই ভালো। তা কি করবে ঠিক করলে? কবে যাবে? তাই তো আপনার সঙ্গে কথা বলতে এলাম। যাওয়ার কথা যখন ভেবেছিলাম তখন মা ছিল। ভাই আর মা একসঙ্গে থাকতো। সমস্যায় পড়লে জানি আপনারা দেখতেন। এখন মা নেই, ভাইকে নিয়ে যাব কি করে? আমারই থাকার জায়গা হবে কিনা জানি না। আবার ওকে তো একা রেখে যেতে পারি না এখানে। ওর পক্ষে একা থাকা সম্ভব নয়। শবনম বলল, সমস্যাই বটে। এক কাজ করো, তুমি গিয়ে দেখো কি অবস্থা হচ্ছে। যদি মাসখানিকের মধ্যে নিজের একটা ঘরের ব্যবস্থা হয়, সেখানে ভাইকে নিয়ে থাকতে পারো। তাহলে তখন ওকে নিয়ে যেও। মিন্টু বাউল বললেন, 10 দিন ওই বাড়িতে থাকবে, আমাদের কোনো অসুবিধা হবে না। মিন্টু বাউলের কথা শুনে ঝরঝর করে চোখ থেকে জল গড়িয়ে এলো শবনমের। তাই দেখে মিন্টু বাউল ধমকালেন, কি হচ্ছে? আজ রাখি বন্ধনের দিন, চোখ মোছো পাগলি। মনকাড়ার হাট থেকে যে বাস ঢাকায় যায়
সেই বাসে ওঠার সময় শবনম আবার কেঁদে ফেলল। বাসের দরজার সামনে দাঁড়িয়ে ভাই কাঁদছে। মিন্টু বাউল আসেননি, কিন্তু গায়ের কয়েকজনের সঙ্গে শ্রীচরণ চাচাও এসেছেন। চিৎকার করে বললেন, সাবধানে থাকবি মা, ভাইয়ের জন্য চিন্তা করিস না, আমরা আসি। তারপর কন্ডাক্টরকে ধরে অনুরোধের বন্যা বইল। রাস্তায় যেন কন্ডাক্টর শবনমকে চোখে চোখে রাখে, যাতে কেউ ওকে বিরক্ত করতে না পারে। ঢাকায় বাস পৌঁছালে ও যেখানে যাবে, যদি কন্ডাক্টর দয়া করে পৌঁছে দেয়, তাহলে গ্রামের সবাই কৃতজ্ঞ থাকবে। প্রৌঢ় কন্ডাক্টর মাথা নেড়ে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিল। জানালার পাশে বসে পরিচিত মুখগুলো যখন ঝাপসা হয়ে যাচ্ছিল, তখন বাস ছাড়ল। শবনমের মনে হলো, না গেলেই ভালো হতো। এই মন কাড়ায় সে স্বাচ্ছন্দ্যে চা বিক্রি করে বেঁচে থাকতে পারত, কিন্তু গত রাত্রে মিন্টু বাউল তাকে বুঝিয়েছেন কেন তার যাওয়া দরকার। বলেছেন, মাটি ফুঁড়ে যখন গাছ জন্মায়, তখন তার লক্ষ্য থাকে যতটা পারে আকাশের কাছাকাছি চলে যাওয়া। আরও ডালপালা ছুটতে চায় সে, দূর থেকে যে কেউ তাকে চিনতে পারে। মাটি তখন তার অনেক নিচে পড়ে থাকে। এ কারণেই শবনমের মন কাড়া ছেড়ে ঢাকায় যাওয়া দরকার। তাকে বড় হতে হবে, অনেক বড়। শবনম জিজ্ঞাসা করেছিল, তাহলে আপনি এখানে পড়ে আছেন কেন? আপনিও তো শিল্পী। মিন্টু বাউল হেসেছিলেন, বললেন, মাটিতে যেমন বৃক্ষ জন্মায়, তেমনি চাপড়া ঘাসও। সেই ঘাস মাটিতেই আটকে থাকে, আকাশ ছোঁয়ার ক্ষমতা তার নেই, তাই সে পড়ে থাকে নামীদের পায়ের তলায়। চোখের সামনে থেকে শান্তি নদী সরে গেল, মন কাড়াকে নিয়ে পড়ে রইল পেছনে। ৮ ঘন্টা পরে একটু ধাতস্থ হলেও একটু একটু ভয় করছিল শবনমের। ঢাকা একটা বিরাট শহর, সেখানে সৎ এবং অসৎ মানুষেরা ঘুরে বেড়ায়। সে যদি কোনো অসৎ মানুষের পাল্লায় পড়ে, তাকে কি শ্রমিকের বাড়িতে থাকতে হবে? সেই বাড়িতে আর কে কে আছে? বাস একটা বাজারের মতো জায়গায় থামলে কন্ডাক্টর এসে জিজ্ঞাসা করল, খিদে পেয়েছে, কিছু খাবে? নীরবে মাথা নাড়ল শবনম, না। লোকটা তার পাশের লোককে জিজ্ঞাসা করল, কোথায় যাবেন? জবাব শুনে ভাড়া আদায় করল কন্ডাক্টর। শবনমের খেয়াল হলো, এখনো তার কাছে বাস ভাড়ার টাকা চায়নি কন্ডাক্টর। জানালার বাইরে বাংলাদেশের মাঠ, গ্রাম, পুকুর। মন কাড়ার সঙ্গে বিশেষ পার্থক্য নেই। পাশের লোকটা নেমে গিয়েছিল একটু আগে। দুজনের বসার জায়গায় একটু আরাম করে বসল শবনম। পরের স্টপে বাস থামলে কিছু যাত্রী উঠল। এখানে আমি বসতে পারি? প্রশ্নটা কানে যেতেই তাকালো শবনম। চিপচিপে ফর্সা মুখে কালো দাড়ি, কাঁধে কাপড়ের ব্যাগ নিয়ে তার সিটের পাশে দাঁড়িয়ে একটি যুবক ভদ্র ভঙ্গিতে তাকিয়ে আছে। উত্তর না দিয়ে সে জানালার দিকে সরে বসতে না বসতেই যুবক বসে পড়ল। অনেক ধন্যবাদ, দাঁড়িয়ে থেকে পা ব্যথা হয়ে গিয়েছিল। শবনম জানালার দিকে মুখ ঘুরিয়ে রইল, এমন ভঙ্গিতে যেন সে শুনতে পায়নি। বাস চলতে আরম্ভ করতেই কন্ডাক্টর এসে যুবকের কাছে ভাড়া চাইল। যুবক সেটা দেওয়ার পরে কন্ডাক্টর শবনমকে ডাকল, শোনো, কোনো অসুবিধে হচ্ছে না তো? শবনম মাথা নাড়ল, না। হলে বলবে। কন্ডাক্টর চলে যাচ্ছিল। যুবক জিজ্ঞাসা করল তাকে, কি অসুবিধার কথা জিজ্ঞাসা করছেন? কত রকমের অসুবিধাই তো হয়, উনি এই বাসের ভিআইপি প্যাসেঞ্জার। লোকটা চলে গেল। যুবক অবাক হয়ে তাকালো। সস্তা সালোয়ার কামিজ পরা একটি গ্রামের মেয়ে ছাড়া শবনমকে অন্য কিছু মনে হলো না। বাস চলছে, ঢুলুনি আসছিল শবনমের। সে সোজা হয়ে বসতেই যুবক তার ব্যাগ থেকে একটা বই বের করে পড়া শুরু করলো। বই দেখে কৌতূহলী হলো শবনম, কিন্তু কিছুতেই মলাটটা দেখতে পেল না বই খোলা থাকায়। যে লোক বাসে বসে বই পড়ে সে নিশ্চয়ই বদ মানুষ নয়, শবনম ভাবল। শেষ পর্যন্ত বাস ঢাকা শহরের কাছাকাছি পৌঁছে গেল।
দুপাশে যেসব জনপদ পড়েছে তার দোকানের সাইনবোর্ড দেখে বুঝতে পারল শবনম। পাশের যুবক বই বন্ধ করতেই তাকালো সে। শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা। শক্তি চট্টোপাধ্যায় নামটা কখনো শোনেনি শবনম। তার কবিতা পড়ার সুযোগ তো হয়নি। হঠাৎ খুব ইচ্ছে করছিল তার বইটা ছুঁতে। এ কোন কবি যার কবিতায় যুবকটি এতক্ষণ নিমগ্ন ছিল? বাস থামতেই যাত্রীরা নামতে শুরু করলো। অর্থাৎ ঢাকায় এসে গেছে। ওঠার সময় সুটকেসটা কন্ডাক্টর ড্রাইভারের পেছনে রেখেছিল। ওটা মিন্টু বাউল দিয়েছিল। ওদের বাড়িতে একটা টিনের ট্রাঙ্ক আছে, ওটা নিয়ে আসা যেত না। বাস থেকে নামতেই কন্ডাক্টর সুটকেস এগিয়ে দিয়ে বলল, এই জায়গার নাম মিরপুর, আপনি কোথায় যাবেন যেন? শবনম বলল, সাহিত্যিক শ্রমিকের বাসায়। হেসে ফেলল কন্ডাক্টর। এটা তো মনকাড়ার গ্রাম না যে নাম বললেই লোকে বাসাটা কোথায় বুঝে যাবে। তার ঠিকানাটা বলুন। তাড়াতাড়ি পার্স থেকে শ্রমিকের চিঠি বের করলো সে। উনি সেগুন বাগিচায় থাকেন। পাশ থেকে সেই যুবক জিজ্ঞাসা করল, আপনি শ্রমিক ভাইকে চেনেন? হ্যাঁ, উত্তরটা দিতে হলো শবনমকে। আপনি বোধহয় এই প্রথম ঢাকায় এলেন? হ্যাঁ। শ্রমিক ভাইকে বলবেন আমার কথা। আমি শাহিন চৌধুরী। টিভিতে নাটক লিখি। শ্রমিক ভাইয়ের 4টে উপন্যাসের নাট্যরূপ দিয়েছি। ও, আপনি কি ওর আত্মীয়া? না। শবনম হাঁপিয়ে উঠেছিল পরপর প্রশ্নে। বলল, উনি আমাকে আসতে বলেছিলেন। আমি গতকাল ওকে আসার কথা চিঠিতে জানিয়েছি। সেই চিঠি উনি আগামীকাল পাবেন। আচ্ছা চলি। ওহো, আপনার নামটা? শবনম। শবনম, কিছু মনে করবেন না। আপনি কি কবিতা লেখেন? অন্যদিকে তাকালো শবনম, তারপর বলল, হ্যাঁ। আরে সর্বনাশ, আপনি শবনম? ভাবতে পারছি না। আপনার কবিতা নিয়ে খুব আলোচনা হচ্ছে। ভালোবাসাকে আপনি সাপের সঙ্গে তুলনা করেছেন, আর কোনো কবি করেননি। আপনার সঙ্গে আমার দেখা হবে। যুবক একগাল হাসল।